মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটাকে একটু কাটবো। এই সাইডে এই যে ডালটা, এখন আমি একে সুন্দর করে মিশাই নিব ঘুটে। ডালটা দেখেন কি সুন্দর একবার ঘন হয়েছে, কারণ লোকে খাবে, একবার পানি ওটা না দেওয়াটাই ভালো। তাই আমি এখানে বেশি পাতলা করে রান্না করব না, একটু ঘন করে রান্না করব, যাতে খায়ে উনি তৃপ্তি পায়, আত্মায় শান্তি পায়, ওনার রুহুতে শান্তি পাইলে আল্লাহর কাছে দোয়া দিবে। আর এই মরিচগুলো, তেজপাতা, এগুলো সব পরে ফেলে দিব। গাড়িতে উঠবো। বাহিরের সকালবেলায় সূর্য উঠবে এই কোনা দিয়ে, মাশাআল্লাহ কত সুন্দর পরিবেশটা দেখা যাইতেছে। ফজরের নামাজটা পড়ে বাইরে আইছি, কত সুন্দর দেখা যাইতেছে। আসসালামু আলাইকুম আপুরা, ভাইয়েরা, আমার ছোট ছোট সোনামণিরা, কিউট কিউট বাবুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। একটা সুসংবাদ আছে যে আমরা এই বাসা থেকে অন্য বাসায় চলে যাইতেছি। তা আজকে সকালে গেছিলাম ফজরের নামাজ পড়ে, যে কাজ কত দূর কী দেখি দেখার জন্য। তো ওখানে মিস্ত্রি আছে, ওদের জন্য রান্না করা লাগবে, তাই ডাল রান্না করতেছি। এখানে পেঁয়াজ দিছি, একটা এলাচ দিছি, দুটা কাঁচামরিচ দিছি, এক পিস তেজপাতা দিছি, ফ্রোজেন টমেটো দিছি, রসুন ছেঁচে দিছি, লবণ আর হলুদ। আর এই যে ডালটা আগে আমি ওর যে ফেনাটা কেটে নিছি। বিসমিল্লাহ। আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। ডালটা 50% হয়ে গেছে সিদ্ধ। এই যে এখন এইগুলোকে একটু সিদ্ধ হলে আমি করে নিব, গুটে নিব। আমি বলছিলাম যে মিস্ত্রিদের আজকেরা আমরা সবাই মিলে মুরগি রোস্ট রান্না করি, যেহেতু মুরগি কাটা রয়েছে, ফ্রিজে রোস্ট বানানো রয়েছে, যা শুধু খালি রান্না করলে হয়ে যায়। কিন্তু মিস্ত্রি রোস্ট খাবে না, কয়েকটি যে মুরগি তো এদেশে অনেক দিনই খাই, প্রতিদিনই খাই। তা যদি পারেন তো আমাদের ইলিশ মাছ রান্না করে খাওয়ান। তাই আমি বড় সাইজের একটা ইলিশ মাছ নিছি, এটারে আমি সুন্দর করে পরিষ্কার করে ভালো করে রান্না করব। আমি এখানে 4 পিস মাছ, 1 পিস লেজ নিয়েছি। আর এ সাইডে এই যে আমি ডালটা বাগার দিব। আমি তেলটাকে ভালো করে গরম করে নিব। তেলটা মনে হয় গরম হয়ে গেছে। আমি এখানে সরিষা, তারপরে কিছু জিরে, কাঁচা জিরে, তারপরে 4-5টা আছে রাঁধুনি, 4-5টা আছে ওই যে পাঁচফোড়ন, টোটাল মিলে এখানে 1 পদ, 2 পদ, 3 পদ, 3 পদ দিয়েছি, মানে 3 পদের 3 আইটেমের। এখন আমি রসুন দিয়ে দিলাম। আমি এখানে রসুন ছাড়া আর কিছু দিব না, কারণ ডালের ভিতরে অনেক পেঁয়াজ দিয়েছি, এই জন্য রসুন দিয়ে একটু বাগার দিব। রসুনটা বাদামি কালার হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি এই যে চুলাটা অফ করে দিছি, যাতে ডালটা দেওয়ার পরে
তেলটা ছিটে না যায়, এই জন্য আমি একটু কিছু সময় অফ করে রাখছি। ডালটা দেওয়ার পরে আবার চুলাটা অন করব। এই সাইডে এই যে ডালটা দেখেন কি সুন্দর মাশাআল্লাহ কালার আসছে। এই যে ডালটা মাত্র 2 পিস মরিচ দিছি আমি, কারণ মরিচ একটু কম খাই আমরা, আরও ডালে তো বেশি মরিচ হলে আরও ভালো লাগে না। আমি ডাল থেকে একটু ঘন ডাল এই সাইডে এনে দিছি, যাতে আতঙ্কর মতন যাতে ডালটা না ছিটে যায়, এই জন্য অল্প দিয়ে নিছি। এখন ডালটা দিয়ে দিই। এখন আমি চুলাটারে এই যে অন করে দিছি। আচ্ছা, আমার এই যে মানে এই পাতিলের এই কান্দা পর্যন্ত তেলটা ছিটে আসে নাই। না তো আমি যদি ওই আগুন জ্বালানো অবস্থায় আমি যদি ডালটা ঢেলে দিতাম পাতিলে, তাহলে একবার পুরো এলাকা 10 কিলোমিটার তেল ছিটিয়ে ছড়াই যেত। আর ডালটা মাশাআল্লাহ অনেক ঘন হয়েছে। আল্লাহ নামে খাইয়ে তৃপ্তি পাবে, কারণ প্রতিদিন তো আর খাবে না। কাজ তো আজকেরা হয়তো শেষ হয়ে যাবে, কালকেরা খাইতে দিই না। আজকেরা বলছে যে আজকে দুপুরই খানাটা বাসার থেকে দিয়েন। পরে আমার হাজব্যান্ড বলছে যে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। পরে আমারে ফোন করে জানাইছে যে আজকে দুপুরে ওই মিস্ত্রি খাবে, তো তুমি একটু রান্না করো। আমাকে কোনো সমস্যা নেই, রান্না করব। এখানে একটু লবণ কম হয়েছিল, তাই ও যে দেখা যায় এই সোজা আমি লবণটা দিয়েছি, এখনও দেখা যাচ্ছে। এর মাঝে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব ফ্লেভারের জন্য। এই সাইডে মাছে দেওয়ার জন্য আমি এই যে ধনে আর আছে জিরা নিছি, এটা আমি বেটে নিব। ডালটা হয়ে গেছে, আমি মানে বাগার দেওয়ার পরে বেশি জ্বালাবো না, কারণ একটা বলক আসলেই হয়ে যায়। মাশাআল্লাহ অফ করে দিয়েছি। আমি এখানে 2টা কাঁচামরিচ বেটে নিয়েছি, সাথে 2, 4 আর 2, 6 ছোটো ছোটো রসুনের কোয়া আমি 6 পিস কোয়া বেটে নিব। যার ইনকাম সোর্সের উপর ভিত্তি করেই আছে তার বাগানটারে সাজাই। কিন্তু হয়তো সেখানে আপনি রুম করছেন বা রুম করছি, ঘরটারে সুন্দর করে গুছায় গাছায় নিয়ে আসছি। তারপরে আপনি যদি জানতেন যে কোনো একটা সমস্যা করবে আপনার ফ্যামিলি বা আপনার পরিবার, যদি আপনার সাথে কোনো গাদ্দারি করে, তখন তো আপনি তো ওখানে ইনভেস্ট করবেন না। কিন্তু যখন আপনার সব কিছু পরিপূর্ণ করা শেষ, তখন দেখা যাচ্ছে কি যে সেই প্রবাসীরে হয়তো তার বাবা, হয়তো বা তার কোনো দ্বিতীয় পক্ষ, হয়তো বা কোনো তার ভাই ব্রাদার ভাতিজা মিলে হয়তো আর এক পক্ষরে সরানোর জন্য ব্যস্ত থাকে। হয়তো এটাই হয়েছে। টোটাল বাড়িতে প্রায় 22 লক্ষ টাকা খরচ করা হয়েছে। এর কি হয়েছে, আল্লাহ ঠিকই এই যে দিতাছে। আল্লাহ ওই যে হাসবুন আল্লাহ, আমি তো বলেছি যে হাসবুন আল্লাহ। আল্লাহ পৃথিবীতে সবাই ফেলে দিতে পারে, কিন্তু তুমি ফেলতে পারো না। কারণ আছে, তুমি তো সৃষ্টি করছো, তুমি ফেলে দিবা কোথায়? তাই তুমি কাছে টেনে নিছো হয়তো। আমার মাকে বলছি যে তুমি টেনশন করবে না, মা অনেক কষ্টে সংসার, কারণ সে 14 বছর 15 বছরে তার বিবাহিত জীবন শুরু হয়। 14 থেকে 15 বছরের মধ্যে তার বিবাহিত জীবন শুরু হয়, আর সেখান থেকে তার সংসারটা গড়ে তোলা। আর সেই সংসার থেকে যখন 60 বছর 65 বছরে যখন সে পাড়া দেয়, তখন যদি তার লাইফে 17 বছরে একটা ধাক্কা যদি আসে, আর তারপরে যে সেটা যদি মেনে নেওয়ার পরে আবার 60 বছরে যে আবার যদি একটা ধাক্কা খায়, তখন কোনো ব্যক্তি টিকে থাকতে পারে না। তবে আলহামদুলিল্লাহ
আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার মা অনেক ভালো। পৃথিবীতে কিছুই চায় না। পৃথিবীতে মা আসছে মূল্যবান সম্পদ, সেই সম্পদটাকে আমরা আনতে পারছি আলহামদুলিল্লাহ। যাই হোক, মা আরে বলছি যে তোমার একটাই শুধু কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বা আর কোরআন শরীফ পড়বা সব সময়। তো আম্মা কোরআন শরীফ প্রত্যেক দিন সকালে ফজরের নামাজ পড়ে তো পড়েই, আর ঈশার নামাজ পড়ে উনি 2বার পড়ার চেষ্টা করে, আর ওই বাবুদের নিয়ে। তাছাড়া আর ভাইয়ের বউ তো কোনো কাজই করতে দেয় না, বাসা ধোয়া, তারপরে আছে এই থালাবাটি ধোয়া, কোনো কাজই করতে দেয় না। আমার শাড়ি ঠাড়ি ধোয়া টোয়া পরিষ্কার করা কোনো কাজই টোটালি আমার ভাইয়ের বউ করতে দেয় না। কারণ আমরা তো দেখে শুনে নিয়ে আসছি, আর তারও সেইভাবে রাখার জন্য চেষ্টা করছি, উপরে আল্লাহ রাখার জন্য চেষ্টা করছে, আর বাকিটা তো আমরা এই আর কি। তা আপনারা সবাই দোয়া করেন। আর আমার রান্নাটাও শেষ হয়ে আসলো, রান্না করতে করতে ইতিহাসের জগতে চলে গেছি এই আর কি। তবে এটা ঠিক, যদি কোনো সন্তান যদি জানে যে তার বাবা কোনো একটা পক্ষ তার জীবনে জড়াই গেছে, আর সেখানে কোনো একটা ঝামেলা করবে, তাহলে কোনো প্রবাসী সন্তান বলে না, তার কষ্টের টাকা সেখানে ইনভেস্ট করবে না। কিন্তু আমরা তো ভুল করছি এখন সেই। তবে তিনি ভালো থাকুক, দোয়া করি আল্লাহর কাছে, তিনি ভোগ করুক। হয়তো তার জীবনে কোনোদিন করতে পারতো না, হয়তো আমরা আসার পরে হয়তো আমরা করে দিছি, ব্যাস সে ভালো থাকুক, বা তার সাথে যারা আছে তারা ভালো থাকুক। আর আমরা কীরকম আছি এখন তার দেখার দরকার নাই। আমাদের কী এসে হয়তো আমাদের অর্থ নষ্ট হয়েছে, কিন্তু আল্লাহ আমাদের সই সালামতে আলহামদুলিল্লাহ ভালো রাখছে। হয়তো একটু কষ্ট বেশি হইতেছে, রুম ভাড়া মানে ইউনিট নিয়ে থাকা, ঢাকা শহরে প্রত্যেকটা জিনিস কেনা, টোটাল প্রায় 13 থেকে 14,000 টাকা প্রায় রুম ভাড়া আসে। ইলেকট্রিক বিল, তারপরে গ্যাস বিল, মাঝে মাঝে গ্যাস কেনা লাগে, আর লাইনে গ্যাস বর্তমানে বাংলাদেশে ড্যান্স দিতেছে, সময় সময় ড্যান্স বসে এই আর কি, গ্যাসও কেনা লাগে। এই অ্যাভারেজ মিলায় প্রায় 30,000 টাকা চলে যায়, 30-35,000 টাকা খাওয়া দাওয়া দিয়ে, বাচ্চার স্কুল সব কিছু খরচ মিলায়, রোগ ব্যাধি দিয়ে 30-35,000 টাকা মান্থলি খরচ আছে। তো ওই আল্লাহ সব ম্যানেজ করে দিতে আছে, সব গুছায় দিতে আছে, কারণ সে কখনো কাউরে মারে না। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি সমস্ত মশলা দিয়ে দিছি, মাছের সাথে সরিষার তেলও দিয়ে দিছি, এর সাথে ডিমের সাথেও সব মশলা দিয়ে দিছি। আর এখানে সরিষার তেল দিছি, কারণ আজকে আমি কোনো সয়াবিন তেল ব্যবহার করবো না, সরিষার তেল। তাই আমি এই যে বাংলা লিঙ্ক সিস্টেমের 3টা মরিচ আমি নিছি, এই যে ভেজে নিয়েছি, এই যে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেওয়া আছে। কারণ হয়েছে কি যে কেউ মরিচ বেশি খায়, কেউ মরিচ কম খায়, যার কারণে আজকে যেহেতু মিস্ত্রি খাবে, আমাদের রুমের কাজ করতেছে, অতএব তিনিও একজন মেহমান, তাই উনি যদি মরিচ বেশি খায়, যার কারণে এক্সট্রা মাছের উপরে এই মরিচ 3টে দিয়ে দিব। আমি মাছটা এই যে বসাই দিছি, এখানে ডিম দিছি, এই পিসটা দিছি ওনার জন্য, কারণ ডিমটা দিলে আরও খুশি হবে উনি। তারপরে এই যে ডিমটা ফাঁকে ফুঁকে দিয়ে দিছি। এক সাইডে আমি এই যে ভাতটা বসাই দিয়েছি, 3 পট চাল দিছি, 3 পটের একটু বেশি হবে, কারণ কে কেমন খায় না খায়। আমাদের 1.5 পট হইলে 2-3 জন মানুষের হয়ে যায়, তাহলে মিস্ত্রির জন্য আমি 1.5 পট হিসাব করে রান্না করছি। এই সাইডে আমার এই যে দেখেন মাছটা আমি সুন্দর করে কাঁটা চামচের সাহায্যে আমি
এ পিঠ থেকে ও পিঠ করে দিব, তা নইলে এই যে মাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর ফ্রাই হয়েছে। লেজটা আমার হাজব্যান্ড খাবে, কারণ ও লেজ অনেক পছন্দ। মাছও খাবে, লেজও খাবে। আমরা টোটাল আছে মানুষ আছে আমরা 3 জন, আর মিস্ত্রি একজন, 4 জনে। তা 4 পিস মাছ দিছি আর লেজ দিছি। তো 1 পিস মাছ আমার হাজব্যান্ডের, আর 1 পিস মাছ আছে আমার ভাইয়ের, আর 1 পিস আমার, 1 পিস আছে মিস্ত্রির, আর লেজটা এক্সট্রা আমার হাজব্যান্ড খাবে। এখন আমি যেটা করব, এই যে উপর দিয়ে পেঁয়াজটা দিয়ে দিব। যেহেতু আমি 2 কেজি করব, তাই পেঁয়াজটাকে আমি উপরতে দিয়ে আমি একটু ঢেকে দিব। নিচ থেকে মাছ ওই পিঠ একবার সুন্দর ভাজা হয়ে যাবে, এদের পেঁয়াজটাও সুন্দর সেট হয়ে যাবে। তারপরে কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে ফাঁকে ফাঁকে দিয়ে দিব, ব্যাস। এই যে আমি ঢেকে দিলাম। এই দেখেন পেঁয়াজটাকে আমি ঢেকে রাখছিলাম, পেঁয়াজটা একবার মজে গেছে। এখন আমি মাছটার আস্তে আস্তে এই যে ফাঁকে ফাঁকে নামাই দিব। নামাই দিলে কী হবে, পেঁয়াজটা একবার ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই যে পেঁয়াজটা আমি মাছের উপর থেকে যে ফাঁকে ফাঁকে দিয়ে দিছি, পেঁয়াজটাও ফ্রাই হয়ে যাবে, মাছটাও ফ্রাই হয়ে যাবে। আর পেঁয়াজের একটা ফ্লেভার মাছের সাথে চলে আসবে। অতএব আপনি ফ্রিজে ডিপে রাখছেন কি কিসে রাখছেন আপনি নিজেই বুঝবেন না, বা যারা খাবে তারাও বুঝবে না। দেখেন মাছ 2 কেজিটা কি সুন্দর একটা কালার আসছে। এ সাইডে ভাতটাও বলক আসছে। আমি আজকে ভাতটা এই মার ঝিরে ফেলবো, কারণ আছে ভাতটা কারোর সাথে কারো লাগবে না, যেহেতু মেহমান খাইব মিস্ত্রি। অতএব ভাতটা সুন্দরভাবে রান্নার চেষ্টা করব। এ সাইডে আমি মাছটারে সুন্দর করে উল্টায় নিব। মাছটা পেঁয়াজটা সুন্দর একটা লাল লাল ফ্লেভার আসছে, মানে কালার আসছে, আর ফ্লেভারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এখন আমি কি করব, এই যে মশলা আমি লিকুইড করছি, আমি এখন কিন্তু কোনো আর এক্সট্রা হলুদ দিব না, জাস্ট মাছে যেটা ছিল ওইটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোনো পানিও দিব না। এইভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে তারপরে হালকা একটু ঢেকে দিব। দেখেন কি সুন্দর কালার আসছে। এখানে কিন্তু আমি কিন্তু সরিষা দিইনি, তাই এত সুন্দর কালার আসছে। আর এই যে তেল দিয়ে বাংলা লিঙ্ক আকারে এই যে মরিচটারে ফ্রাই করে রাখছি, এখন আমি এই 3টে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিব। মাশাআল্লাহ দেখেন আপুরা, আপনারা সবাই দেখেন আজকের রান্নাটা আমার কেমন হয়েছে আপনারা জানাবেন। আর আর কি আমার রান্নাটা হয়ে গেছে। আমার ছোটো ভাইয়ের, আমার ভাই যে আমার কাছে থাকে, ওই ভাইয়ের ওয়াইফ ফোন দিয়েছিল, বলতেছে যে আপু কী রান্না করেন। পরে আমি সব কিছু বলি না, যেহেতু গ্রামের বাড়ি, আমাদের কোনো পুরুষ মানুষ নাই। আমার ভাই একা তো অত চলে আসছে এখানে, এই আর কি। তা সব কিছু বলি না যে এই রান্না করতেছি ওই রান্না করতেছি। তারপরেও আমি বলছি যে আমি যেদিন বাংলাদেশে আসব সেই দিন থেকে যে কদিন আমি থাকবো বা থাকার চেষ্টা করব,
ততদিন পর্যন্ত তোমাকে আমি রান্না করতে দিব না। কয় কি তাই? আমাকে কারণ দেখেন একটা আপন ভাই বোন আজকাল কেউ কাউরে ছাড় দেয় না, আর কেউ কাউরে করে না। কিন্তু সে একটা পরে মেয়ে, আমার ভাই, আমরা বিয়ে দিয়ে নিয়ে আসছি, তাই সে কিন্তু আমার ভাই যখন গর্ভ থেকে এই দুনিয়াতে আসছে, ভূমিষ্ঠ হয়েছে, তখন কিন্তু আমার মারে কিন্তু মা বলে ডাকে নাই। হ্যাঁ, তারে 2 বছর পালা লাগছে, পালার পরে তারপরে মা ডাকটা শোনা লাগছে, কত কষ্ট করে মা ডাকটা শোনা লাগছে। কিন্তু একটা পরে মেয়ে যখন আসে বাড়িতে, তখন আইসেই কিন্তু আম্মা বলে ডাক দেয়, তারে কিন্তু আর পালা লাগে না, তারে আসার সাথেই সে আম্মা বলে সালাম করে, তাহলে তারা আদর করতে বেশি। এইভাবে আমি ওরা বলছি, অনেক টেক কেয়ার করে আমার আম্মার বয়স হয়ে গেছে, তো তারপরে এই যে দাঁত একে একে মানে প্রতি মাসে ওনার দাঁত একটা করে ফেলা লাগে, কারণ ওনার দাঁতে ব্যথা। ওই যে তামুক খাইতো আগে, গ্রামের মানুষ বসতো না, এই জন্য ওনার দাঁত নষ্ট হয়ে গেছে, তাই দাঁত ফেলে পরে বান্দায় দিয়ে লাগবে আর কি। কিন্তু বাসায় কোনো সময়ের জন্য একা রেখে যায় না। ওই যে বাচ্চারা স্কুলে দিতে যায়, আমার মাকে সাথে করে নিয়ে যায়, আবার সাথে করে নিয়ে চলে আসে। বাচ্চাকে যখন আবার আনতে যায়, তখন মাকে সাথে করে নিয়ে যায়, আবার সাথে করে নিয়ে আসে, কারণ মাকে একা রুমে রেখে যায় না কোনো সময়, যে কখন কি একটা সমস্যা হবে, এই জন্য হয়তো লেট হয়ে যাবে, কোনো জায়গায় গেলে আইতে দেরি হবে, যার কারণে মাকে সাথে করে নিয়ে যায়। তো এতটুকু কে করে তাই কোন? এতটুকু আজকাল যে ছেলের বউরা তার নিজেরা নিয়ে ব্যস্ত থাকে তাই বলেন, আর শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত কয়জনে থাকে তাই বলেন। আরও তো তার দুটো বাচ্চা মাশাল্লাহ, বড় মেয়ে বৃত্তি পাইছে, ও এবার বৃত্তি পাইছে। ও যে স্কুল থেকে লেখাপড়া করে ওই স্কুল থেকে বৃত্তি পরীক্ষা দিছিল, তো বৃত্তি পরীক্ষায় পাশ করছে। আপনারা সবাই দোয়া করবেন। আর ছোটো মেয়েটার তো দেখছেন পিসি, ও আমার মম করে ডাকে। কালকেরা আমি ডাকতেছি যে আম্মু জি, পরে আমার ছোটো বোন ও আবার শিখাই দেয় যে মম বলে ডাকো, পরে মম মম। ও শুধু খালি দাদারে ডাকতে পারে, সবাইরে দাদা বলে ডাকে। আমার আব্বারও দাদা বলে ডাকে, মারেও দাদা বলে ডাকে, ওর মারেও দাদা বলে ডাকে, সবাইরে দাদা বলে ডাকে। এখন মা ডাকটা আসে নাই, বাবা ডাকটা আসে নাই, শুধু দাদা ডাক আর মম মম আর জি, এই 3টে শব্দ ও শিখছে। কারণ বাবুটা আমার আব্বাকে দেখে নাই, ও এত বড় হয়েছে এখনও দেখে নাই। কী জন্য দেখে নাই, হয়তো কোনো কারণ আছে যার কারণে তার দাদাকে সে দেখে নাই। হয়তো আস্তে আস্তে সবই জানতে পারবেন, কিন্তু সব কিছু তো আর বলা যায় না, বলতে নাই, সব কিছু বলতে নাই, কিছু কিছু জিনিস বলেও বলতে নাই। কার কথা বলবেন আপনি, কার কথা বলবেন এখানে আপনি, এই আর কি। হয়তো বলতে গেলে থেমে যাই। দিন শেষে একটা কথাই মানে চিন্তা করি যে আল্লাহ তুমি তো সৃষ্টি করছো, তিনার মাধ্যম দিয়েই এই পৃথিবীতে আনছো আল্লাহ, এটা দিয়ে সান্ত্বনা দিই বা এটা দিয়ে বুঝ দিই। হয়তো এই কথার উপর ভিত্তি করে আপনারা বুঝে নেবেন। আম্মা আমাদের কাছে আছে, আমরা বাসা ভাড়া করেই থাকি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আল্লাহ রহমত করে। যা কিছু হয়েছে, যা কিছু ঘটে গেছে, আমাদের বিন্দু পরিমাণও ভুল ছিল না। হয়তো তারপরও আমরা বলি যে তাদের কোনো ভুল ছিল না, আমাদের ভুল ছিল, আমাদের অন্যায় ছিল, আমাদের অপরাধ ছিল, তাই আমরা সরে আসছি। আল্লাহর কাছে দোয়া করি যে ওনাদের যেন হেদায়েত করুক, ওনাদের হায়াত বৃদ্ধি দান করুক, আর ওনাদের ভুলটা ওনারা যেন বুঝতে পারে যে
কাদের ভুলটা ছিল। দোয়া করেন। তারপরেও বলবো যে বাবাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন। বাবার সাথে যারা আছে তাদেরও যেন হেদায়েত দিক, তাদেরও যেন কিয়ামত পর্যন্ত হায়াত দান করুক, আর তারা যেন বুঝতে পারে, তাদের ভুলটা যেন বুঝতে পারে। আপনি প্রবাসে থাকেন, থাইকে অনেক হাড় ভাঙ্গা পরিশ্রম করে যে রেমিটেন্সটা আপনি দেশে পাঠাবেন, হয়তো আপনার স্বপ্ন থাকবে। প্রবাসীদের বেশি কিছু স্বপ্ন থাকে না, সেটা তো আপনারাই ভালো করে জানেন। তারা সব থেকে তাদের সন্তান, তাদের বাবা মা, আর ভালো একটা বাড়ি, ভালো একটা বাড়ি, এটাই তাদের স্বপ্ন থাকে বেশি। তা আপনি এত কষ্ট করে যদি একটা বাড়ি যদি সুন্দর করে গুছায় আনতে, আপনার দেখা যাচ্ছে কি যে যার যার ইনকাম সোর্সের উপর ভিত্তি করেই আছে।